আলামিন ভয়েস এমকেট পরীক্ষার প্রিপারেশন ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত। তো আজকে মূলত আমরা তিনটি বিষয়ে আলোচনা করব। প্রথমটা হলো ভগ্নাংশ, প্রথমটি হলো ভগ্নাংশ, দ্বিতীয়টি গড় এবং 3 নম্বর হলো সরল। সরলে বিশেষ একটা নিয়ম আছে, সেই নিয়মটির নাম হলো কি? বদমাশ। মূলত এই তিনটি বিষয় ক্লাস 4 থেকে ক্লাস 8 অবধি এই বিষয়গুলো থাকতে পারে। তো প্রথম যে বিষয়টা আছে যে আলামিন পরীক্ষা, এবছর আলামিন পরীক্ষা দুটি ধাপে হবে। প্রথম ধাপটি হবে প্রিলিমিনারি, যেটা সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট, মার্কস থাকবে 60 মার্কস, অর্থাৎ 60 মার্কের মধ্যে পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থী পাস করে তবেই কিন্তু সে ফাইনাল পরীক্ষায় বসতে পারবে, নচেত প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে গেলে সে আর এবছর পরীক্ষায় বসতে পারবে না। এরপর চলে আসবো যে ভয়েস পাবলিক মিশনে যে পরীক্ষাটি আছে, সেই পরীক্ষাটির ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই তিনটি বিষয় থেকেই ভয়েসেও কোয়েশ্চেন থাকে ক্লাস 4 থেকে ক্লাস 8 অবধি। এরপরে আসবো এমকেট অর্থাৎ জিডির আন্ডারে যে সমস্ত স্কুল আছে, সেই সমস্ত স্কুলগুলো এমকেটের আন্ডারে পড়ে। এই এমকেটের পরীক্ষায় এই বিষয়গুলো থাকতে পারে, তবে বেশিরভাগ ভগ্নাংশ, সরল এই দুটো বিষয় এমকেটে থাকতে পারে, গড় থাকতেও পারে, নাও পারে। কিন্তু বাকি 3টা পরীক্ষার মধ্যে আমি বলবো যে এভারেজভাবে গড়, সরল আর ভগ্নাংশ এই 3টি বিষয় খুব ভালোভাবে আমাদের জানতে হবে, যাতে করে 5 অথবা 6 নম্বর পাওয়া যায় 20-র মধ্যে। তো প্রথম যে টপিকটি আমি লিখেছিলাম সেটি হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশ শব্দের অর্থ হলো ভাঙা অংশ, অর্থাৎ কোনো অংশকে যদি আমরা ভেঙে দেই, কোনো একটা প্রাথমিক বস্তু বা গোটা একটা অংশকে যদি আমরা খণ্ড করে দিই, সেটাকে আমরা বলবো অংশ। অংশ মানে হলো টুকরো বা খণ্ড। ভগ্ন শব্দের অর্থ হলো ভাঙা অংশ। তাহলে আমরা দেখব যে কিভাবে ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা যেতে পারে। প্রথমে আসবো যে ভগ্নাংশ হলো 3 প্রকার। প্রথম যে ভগ্নাংশটি হলো সেটি হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তবে কেউ কেউ ভগ্নাংশ 4 প্রকার বলেও থাকে, সে বিষয়টি আলাদা। আমরা জানবো মূলত যে ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। কি কি ভগ্নাংশ বললাম? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে কিন্তু দশমিক ভগ্নাংশ বলা যেতে পারে। আর এই দশমিক ভগ্নাংশটাকে নিয়েই অনেক ম্যাথমেটিক্স ভালো স্টুডেন্ট তারা ব্যাখ্যা করেছেন যে ভগ্নাংশ 4 প্রকার, অর্থাৎ তারা দশমিক ভগ্নাংশটাকেও যুক্ত করেছেন। তা আমরা বলবো যে ভগ্নাংশ মূলত 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। কেউ কেউ যদি দশমিক ভগ্নাংশ বলে সেটাও হবে। তো দেখা যাক যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ হলো সেই সমস্ত ভগ্নাংশগুলো যেগুলো বাস্তবে সম্ভব। তো বাস্তবে কি কি বিষয় সম্ভব হবে দেখে নিই। যেমন 2 ভাগের 1 ভাগ, দুটো ভাগ দেওয়া আছে, ওই 2 ভাগ থেকে আমি 1 ভাগ নিচ্ছি, এটা বাস্তবে সম্ভব, তাই এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ
অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো যেগুলো বাস্তবে সম্ভব নয়, সেই সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন উপরে 3 নিচে 2, অর্থাৎ উপরের অংশটিকে কিন্তু লব বলে আর নিচের অংশটিকে হর বলে। তো এখানে লব দেখো কত আছে 3, হর আছে 2, অর্থাৎ 2 টাকা থেকে আমরা কি 3 টাকা বাস্তবে কোনোদিন নিতে পারি না, কারণ 3 টাকা নিতে গেলে আমাদের ঋণ করতে হবে, ধার করতে হবে। তো যেগুলো বাস্তবে সম্ভব নয়, বাস্তবে 2 টাকা থেকে 3 টাকা নেওয়া সম্ভব নয়, তাই এই ভগ্নাংশটিকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তো এরপরে আমরা আসবো কি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমাদের একটা পূর্ণ থাকবে, 1 পূর্ণ 1 2, এই অংশটাকে আমরা কি বলবো মিশ্র ভগ্নাংশ। তবে এই মিশ্র ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যেতে পারে। যেমন এখানে যদি আমরা করি, এটার সঙ্গে এটার আমরা গুণ করব, পূর্ণটার গুণ করব, তো 2 একে 2 আর উপরের লবটার সঙ্গে যোগ করে দেবো, তাহলে কত পাবো 3, 3 এর নিচে কত হলো 2। এটাকে আমরা কি করব ভাগ করে দেবো, যেহেতু দশমিক ভগ্নাংশ বের করব তাই ভাগ করে দেবো। দশমিক নিলাম, দশমিকের জন্য কি পাবো 0 পাবো। কত বার দেবো এরপরে 5 বার দেবো। তো 1.5 অর্থাৎ 1.5, এটি একটি দশমিক ভগ্নাংশ। তো এরপরে আমরা মূল পর্বে চলে আসবো যে ভগ্নাংশ কিভাবে সমাধান করতে হয়। ভগ্নাংশের যোগ ও বিয়োগ, একটা উদাহরণ দিচ্ছি। এই জাতীয় অংশগুলোকে বলা হয় ভগ্নাংশের যোগ। তো প্রথম যেটা আছে এখানে লব 1 হর 2, লব 3 হর 4, লব 2 হর 6। তো এগুলোকে আবার অন্যভাবেও বলে, যেমন 2 ভাগের 1 ভাগ বলে, 4 ভাগের 3 ভাগ বলে, 6 ভাগের 2 ভাগ বলে। তো এই যে বিষয়গুলো আছে, এই ভাগ বা অংশগুলোকে আমরা এখন যোগ করব। যোগ করার নিয়ম হচ্ছে যে প্রথমে আমাদের হর গুলো কি করতে হবে, লসাগু। হর কি কি আছে 2 4 6, এদের আমরা কি করব লসাগু করব। তো আমরা চেষ্টা করব যে কার ঘরের নামতায় এই 3টে সংখ্যাকে পাওয়া যায়, অথবা 3টে সংখ্যা যদি নাও পাওয়া যায় অন্তত পক্ষে 2টা সংখ্যা যদি কোন সংখ্যার ঘরের নামতায় পাওয়া যায় তাহলে নিতে হবে। এখানে 3টি সংখ্যা আছে, 2 দিয়ে দিলে আমরা 3টা সংখ্যাই পাবো। কিন্তু যদি দেখা যায় যে 3টে সংখ্যা পাওয়া যাচ্ছে না কিন্তু 2টা সংখ্যা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 2টা সংখ্যা পাওয়ার জন্য নিতে হবে আমাদের। 2 বার দিলাম, 1 হলো, 2 হলো, 3 হলো। এরপরে দেখো 1 2 3 আছে, 1-এর ঘরের নামতায় ছাড়া আর কোনো ঘরের নামতায় পাওয়া যায় না। আর 1 দিয়ে আমরা ভাগ বা গুণ যাই করি সেই সংখ্যাটি আসবে। তাই আমাদের এক্ষেত্রে লসাগুটা হবে নির্ণয় লসাগু হবে কত
এক আমরা লিখলাম না এখানে। কেন এক লিখলাম না? কারণ এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই আসবে। তাহলে আমাদের লসাগু বের হলো 12, আর ওই 12টাকে আমরা এখানে লিখবো 12। এবার আমরা কি করব, এই যে 2 আছে, এই 2 দিয়ে 12কে ভাগ করব। 2 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাবো 6। ওই 6 দিয়ে আমরা কি করব, উপরে 1কে গুণ করব। 6 1কে 6। এরপরে 4 দিয়ে আমরা ভাগ করব 12কে, 3 পাবো। ওই 3 দিয়ে উপরে 3কে আমরা গুণ করব। 3 3কে 9 যোগ এই 6 দিয়ে নিচের 12কে ভাগ করব। কত পাবো? 2। ওই 2 দিয়ে উপরে 2কে আমরা গুণ করব। 2 গুণ 4। তো আলটিমেটলি আমরা যদি এটা যোগ করে ফেলি, যোগে আমরা কত পাবো? 4 আর 6 10, 10 আর 9 হচ্ছে 19। 19-এর নিচে 12। যেহেতু এই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ, লব আছে 19, হর আছে 12, তাই এটা আমরা এইভাবে না রেখে আমরা ভাগ করে দেওয়ার চেষ্টা করব, মিশ্র ভগ্নাংশ করার চেষ্টা করব। যদি কেউ এই অবধি রেখে দেয় তাহলে কিন্তু ফুল মার্কস সে পাবে। এখানে আমরা লিখবো যে নির্ণয় যোগফল এক পূর্ণ 7-এর নিচে 12। এই কথাটা আমরা অবশ্যই লিখবো যে নির্ণয় যোগফল 1 পূর্ণ 7-এর নিচে 12। এই গেল ভগ্নাংশের ব্যাপারটা। এরপরে চলে আসি ভগ্নাংশের বিয়োগের ব্যাপারটা। ভগ্নাংশের যদি এমন একটি অঙ্ক থাকে, এই জাতীয় অঙ্ক আমি আশা রাখছি যে এই প্রবলেমটি সলভ করলে আর কারো কোনো সমস্যা থাকবে না। এই 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে 4 বিয়োগ 2 পূর্ণ 1-এর 3 যোগ 1-এর 6। এই জাতীয় অঙ্ক যদি থাকে তো আমাদের প্রথমে কাজ হবে যে যোগগুলোকে আগে কাজ করার। তাহলে এখানে দেখি কি কি যোগ আছে। আমরা ভগ্নাংশগুলোকে পূর্ণগুলোকে আমরা ভাঙার চেষ্টা করব। দেখে নেই পূর্ণগুলো কিভাবে ভাঙছি। 3 2 6 7, 7-এর নিচে 3, অর্থাৎ এই 3 আর 2 আমরা গুণ করব, গুণ করে 1-এর সঙ্গে যোগ করব। তাহলে 7 পাবো, 7-এর নিচে 3 যোগ 1-এর নিচে 6, এটা পেলাম। এরপরে আমাদের কাজ হবে কি, যোগগুলোকে আলাদা করা। এখানে কিছু চিহ্ন নেই, মানে যোগ আছে, তো আমরা এখানে লিখব 4 যোগ 1-এর 6 বিয়োগ 7-এর 3। তো আমরা মূলত এটি আগে করে ফেলবো। যেহেতু এখানে হর নেই, তাই এই হরটি হবে এর লসাগু 6। এই 6 দিয়ে 4-কে গুণ করবো, 4 6 24 যোগ 6-কে 6 দিয়ে ভাগ করলে হবে 1। ওই 1 দিয়ে আমরা কি করবো, উপরে 1-কে গুণ করবো, 1 1 কে 1 ব্র্যাকেটের মধ্যে রাখলাম, বিয়োগ 7-এর নিচে 3 হলো। এরপরে আমরা কি করব, 24 আর 1 কত হলো 25, 25-এর নিচে কত 6 বিয়োগ 7-এর 3। এই যে অঙ্কটি আসলো, এরপরে নিশ্চয়ই আমরা এটা পারবো। এইভাবে অঙ্কটি কিন্তু সমাধান করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। আমাদের কত আসলো, 25/6 বিয়োগ 7/3। তো এটাকে আমরা এভাবে করব, 7/3। করার নিয়ম কেমন, যে আমাদের 6 আর 3 কি করতে হবে, লসাগু করে ফেলবো।
3 গুণ 2 সমান 6 হলো আমাদের লসাগু। আমরা লিখব লসাগু 6। এরপর 6 দিয়ে 6 কে ভাগ করলে হবে 1। ওই 1 দিয়ে উপরে 25 কে গুণ করে 25 1 25 বিয়োগ। এরপর 3 দিয়ে আমরা 6 কে ভাগ করব, পাবো আমরা 2। 3 দিয়ে 6 কে ভাগ করলে পাবো 2। 7 গুণ 14। তো 25 থেকে 14 বাদ দিলে আমাদের হয় 11। 11 এর নিচে হয় 6। এই 6 দিয়ে আমরা 11 কে কি করব, ভাগ করে দিব। 1 বাদ দিব, 6 আসবে, বিয়োগ করব, 5 আসবে। এই 5টা উপরে লিখব আর নিচে লিখব 6। অর্থাৎ আমাদের নির্ণয় বিয়োগফল বা যোগফল যাই বলো, যেহেতু এখানে যোগও ছিল বিয়োগও ছিল, তাই আমরা বিয়োগটাকেই প্রাধান্য দিব, বলবো যে নির্ণয় বিয়োগফল বা নির্ণয় সমাধান লিখতে পারি। নির্ণয় সমাধান 1 পূর্ণ 5 এর 6, এটা হলো অ্যান্সার। এরপরের বিষয়টি হলো গড়। গড় কিভাবে আমরা নির্ণয় করব একটু দেখে নেই। গড় হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো যেগুলোর একটা নির্দিষ্ট সংখ্যার মান থাকবে, আর সেই মানগুলো আমাদের যোগ করে টোটাল কত মান আছে সেটা দিয়ে আমরা ভাগ করলে গড় পাবো। তো দেখে নেই 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত। এই বিষয়টি মূলত ক্লাস 4 এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 4 থেকে ক্লাস 7 অবধি এই গড় অঙ্ক থাকে, ঠিক আছে। এই গড় অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, গড় অঙ্ক খুব ভালোভাবে বুঝতে হবে। তো দেখে নেই অঙ্কটি কিভাবে সমাধান করব। প্রথমে আমরা লিখব যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি আছে। তো লিখে নেই মৌলিক সংখ্যা। এক থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা আছে। তার মধ্যে 2 হচ্ছে জড় মৌলিক সংখ্যা বা যুগ্ম মৌলিক সংখ্যা। একমাত্র জড় বা যুগ্ম মৌলিক সংখ্যা হলো 2। ক্লাস 3 থেকে ক্লাস 7 অবধি এই কোশ্চেনটি আসতে পারে। এরপরে একমাত্র ছোট বিজোড় মৌলিক সংখ্যা 3। এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 7, এটা আমরা বলবো। আর 1 থেকে 10 এর মধ্যে বিজোড় মৌলিক সংখ্যা আছে 3টি, 3, 5, 7। 1 থেকে 10 পর্যন্ত জড় মৌলিক সংখ্যা আছে শুধুমাত্র একটি, 2। ঠিক আছে। এরপরে যে বিষয়গুলো আমাদের জানার, যে এই 3টি সংখ্যাকে আমরা যোগ করব। যোগ করে নেই কত পাচ্ছি দেখা যাক। অর্থাৎ এই মৌলিক সংখ্যাগুলির যোগফল বের হলো 17। এরপর আমরা কি করব, 17কে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে কেন ভাগ করব, যেহেতু এখানে সংখ্যা 4টি, 1, 2, 3, 4। এই 4টি সংখ্যার জন্য আমরা 4 দিয়ে একে ভাগ করব। তাহলে নির্ণয় গড় বের হলো 4 পূর্ণ 1 এর 4। তাহলে আমরা বলতে পারি যে গড় মান সমান মান সমষ্টি ভাগ মোট মান সংখ্যা। অর্থাৎ মান সমষ্টি মানে হলো সমস্ত সংখ্যাগুলোকে আমরা যোগ করব, আর মোট মান সংখ্যা অর্থাৎ কয়টির মান আমরা নিয়েছি সেই মান সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। গড় মান সমান মান সমষ্টি বাই মোট মান সংখ্যা।
এর পরের 3 নম্বর টপিকটি হচ্ছে সরল। তো এই সরল শব্দের অর্থ হলো সহজ, অর্থাৎ সহজ করে দেওয়া। তো আমরা সহজ কিভাবে করব অঙ্কগুলোকে, প্রথমে আমাদের দেখে নিতে হবে যে এই সরলের কি আদৌ কোনো নির্দিষ্ট নিয়ম আছে। এর উত্তর হবে হ্যাঁ, সরলের নির্দিষ্ট একটি নিয়ম আছে, যার নাম হলো বদমাস। এই বদমাস শব্দ থেকেই সরলের নিয়মগুলো আমরা খুঁজে পাবো, যে কোন চিহ্নের কাজ আগে করব এই বিষয়ে আমাদের সুস্পষ্ট একটা ধারণা আসবে। তাহলে প্রথমে চলে আসি বদমাস ব্যাপারটা নিয়ে। আদতে এই বদমাস বিষয়টি হলো বিফোর ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের কাজটা আগে হবে। কি কি ব্র্যাকেট থাকতে পারে? ব্র্যাকেট থাকতে পারে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ও থার্ড ব্র্যাকেট। এরপরে আসবো অফ। অফ মানে হলো এর। বিষয়টি আমরা লিখবো এর, কিন্তু অঙ্ক করার সময় আমরা করব গুণ। তবে গুণ আর এর এই দুটো চিহ্নের মধ্যে এর এর কাজ আগে হবে। ডি ফর ডিভিশন। ডিভিশন মানে হলো ভাগ, এই চিহ্নটি। এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। এ ফর এডিশন। এডিশন অর্থাৎ যোগ। এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তো আমরা মূলত প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাওয়ার পরেই আমরা এর এর কাজ করব। এর এর কাজ শেষ হয়ে যাওয়ার পরেই আমরা ভাগের কাজ করব। তারপরে আমরা গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব। তো এক্ষেত্রে আমি বলে রাখবো যে রৈখিক বন্ধনীর কাজটা সবার আগে হবে, ব্র্যাকেটেরও আগে হবে। রৈখিক বন্ধনী বিষয়টা কেমন? ঠিক এমন। এমন দেওয়া থাকলো, যেহেতু এই বিষয়টি এখানে সবগুলোই যোগ, তো আমাদের কাজ হবে যে এই যোগটাকে আগে করা। রৈখিক বন্ধনীর কাজটা আগে করতে হবে, ব্র্যাকেটেরও আগে। সরলের সবচেয়ে প্রথম কাজ হবে রৈখিক বন্ধনী, তারপরে আসবে ব্র্যাকেটের কাজ। তো রৈখিক বন্ধনী কথাটা বদমাস নিয়মের মধ্যে নেই, এটা পার্সোনালি আমাদের জানতে হবে যে রৈখিক বন্ধনী কাজটা আগে হবে। আচ্ছা, চলে আসি আমরা এমন একটা উদাহরণ নিয়েছি অঙ্কের, যে উদাহরণটি করতে পারলে মূলত সমস্ত অঙ্ক করা যাবে এমনটা ভাবা হচ্ছে। দেখা যাক কি হয়। প্রথমে আমাদের দেখা যাক এখানে রৈখিক বন্ধনী কিন্তু আছে। রৈখিক বন্ধনী কাজটি আগে করতে হবে। আর এই প্রথম ব্র্যাকেটের আগে যে দুই আর প্রথম ব্র্যাকেটের মধ্যে যে সম্পর্কটি, সেই সম্পর্কটিকে বলা হয় অফ বা এর। 2 ও 8-এর মধ্যে যে সম্পর্কটি আছে সেটাকে অফ বলা হয়। অফ মানে হলো এর, এই অংশটি। আমরা দেখে নিব, সমাধান করি কিভাবে হচ্ছে। প্রথমে যে অংশটির কাজ আগে হবে সেটির কাজ শুধুমাত্র করব, বাকিগুলো রেখে দেব। এই অংশটির কাজ আগে হবে, এটাই আমরা করব, বাকিগুলো রেখে দেব। আমাদের 2 থেকে 1 বার দিতে বলেছে। 2 থেকে 1 বার দিতে বলেছে। আমরা কত লিখবো?
এই অংশটির কাজ 3 থেকে 1 বাদ দিব, কত হবে? 2। 2 লেখার আগে এখানে লিখবো এর 2। এর পরের লাইনটা হবে এই অংশটির কাজ আগে হবে, তো এর মানে হলো গুণ, 2 দুগুণ কত হবে? 4 হবে, 4 লিখবো। এরপরে 5 থেকে 4 বাদ দিলে হবে 1। আট থেকে 1 বাদ দিলে হবে 7। যেহেতু 7 আর 2 আর 7 এর মধ্যে এর সম্পর্ক, তাই তো আমরা এরটাকে এইভাবেও রাখতে পারি, আমরা গুণ করে দেবো, এর মানে গুণ, তো 2 দিয়ে 7কে গুণ করবো, কত হবে? 14 হবে। তো 16 থেকে 14 বাদ 2, তাহলে এখানে আমরা লিখবো নির্ণয় সরল ফল 2। নির্ণয় সরল ফল সমান 2। এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। এই সরলটি খুব গুরুত্বপূর্ণ, আশা রাখা যাচ্ছে যে এই সরলটি যারা পারবে তারা আলামিন, এমকেট বা ভয়েস পরীক্ষায় যে কোনো সরল করতে পারে। সরলের আরেকটি পার্টে আমরা চলে আসবো। যদি এইভাবে অঙ্ক থাকে, কে 3 ভাগ 3 ভাগ 3 ভাগ 3, এইরকম অঙ্ক যদি থাকে, আমরা চেষ্টা করব যে ভাগগুলোকে উল্টে দেওয়ার। প্রত্যেকটি সংখ্যার নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটি হয়। যেমন আমরা ধরে নিতে পারি এখানে 3 আছে, 3 থাকলো। এরপরে এই 3 এর নিচে কিছু নেই মানে নিচে কত আছে? 1 আছে। এই 3 এর নিচে কিছু নেই মানে নিচে কত আছে? 1 আছে। এই 3 এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তো আমরা অঙ্কটি করার সময় কি করব? ভাগটাকে আমরা গুণ করে দিব। তো এইভাবে যদি আমরা গুণ করতে পারি, অঙ্কটি আশা রাখা যায় যে আমাদের হয়ে যাবে। দেখে নিন, ভাগ ছিল, ভাগের উল্টো গুণ, তো এটা আমরা উল্টে দিব। তো ভাগটা আমরা গুণ করে দিয়েছি, এরপর আমরা কি করব? পাশের সংখ্যাটাকে উল্টে দেব, উপরে লিখবো 1, নিচে 3। এরপরে ভাগ আছে, আমরা কি করব? গুণ করব। তারপরে এইটাকে উল্টে দিব, উল্টে দিলে কি হবে? উপরে 1, নিচে 3। তারপরে এই অংশটি ভাগ আছে, এটাকেও আমরা উল্টে দিব, উল্টে দিলে কি হবে? গুণ হবে। আর সংখ্যাটাও উল্টে দিব, উপরে 1, নিচে 3। এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম সংখ্যাটির ক্ষেত্রেও কিন্তু 1 আছে, এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তো কাটাকুটির ক্ষেত্রে আমাদের দেখতে হবে বা ক্যান্সেলেশনের সময় দেখতে হবে, উপরের যে কোনো অংশের সঙ্গে নিচের যে কোনো অংশ ক্যান্সেলেশন হতে পারে। উপরের ক্যান্সেলেশন হবে না, নিচের ক্যান্সেলেশন বা কাটাকুটি হবে না। নিচের সঙ্গে উপরের বা উপরের সঙ্গে নিচের যে কোনো সংখ্যার কাটাকুটি হতে পারে। তাহলে এখানে দেখা যায় 3 1 কে 3, 3 1 কে 3, আর তো যায় না, বাট আর ক্যান্সেলেশন বা কাটাকুটি যায় না। তাহলে আমরা কি করব? 4টা 1 কে গুণ করব। এই 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, ওই 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, ওই 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে। অর্থাৎ 1 দিয়ে আমরা যাকে গুণ করি সেই সংখ্যাটি হবে। এরপরে নিচের সংখ্যাটি কি হবে? 1 গুণ 1 মানে 1 হলো, ওই 1 কে 3 দিয়ে গুণ করলে 3 1 কে 3, ওই 3 কে আবার 3 দিয়ে গুণ করলে 3 3 কে 9। অর্থাৎ নির্ণয় সরল ফলের উত্তর আসবে কত? 1 এর 9। আচ্ছা, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমাদের কাজ হবে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, অর্থাৎ এগুলোর কাজ হবে, করে ফেলার চেষ্টা করি। তো প্রথম ব্র্যাকেটের এই কাজটি আমরা যদি পাশে করে নিই সবচেয়ে ভালো হবে, রাফে যদি করে নিই।
কি আছে 1 যোগ 1 ভাগ 2। তো এটাকে আমরা কি লিখতে পারি 1 যোগ, ভাগের কাজ আলাদা, এখানে যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজ আলাদা, ডিভিশনের কাজ আলাদা, যোগ এখানে আছে, তাই না? বন্ধনীর মধ্যে ভাগের কাজটি আগে হবে, তারপরে হবে যোগের কাজ, তাই আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে 1, এই ভাগটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটাকে আমরা কি করব লসাগু করে দেব, ভগ্নাংশে যোগ করে দেব। কি পাবো 2, 2 1 কে 2 যোগ 1 কত হলো 3 এর নিচে 2, অর্থাৎ এই অংশটিকে যদি আমরা করি কি পাবো 3 এর নিচে 2। তাহলে লিখে নেই ভাগ। তো এই অংশটিকে আমরা ভাগ করলাম, কত পেলাম 3 এর নিচে 2। তাহলে এখানে লিখবো 3 এর নিচে 2, সেকেন্ড ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব, এইরকম আসলো। এরপরে আমাদের কাজ হবে কি, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আছে ভাগ আছে, তো যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজটি আগে হবে, তাহলে আমরা ভাগের কাজটাই আগে করছি। কি হবে এখানে 1 যোগ 1, যেহেতু এখানে আমাদের ভাগ আছে তাই ভাগ চিহ্নটাকে আমরা কি করব, এই ভাগ চিহ্নটাকে আমরা কি করব উল্টে দেওয়ার চেষ্টা করব। উল্টে দিলে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে 1 যোগ 1 গুণ চিহ্ন উপরে 2 নিচে 3, তাহলে আমরা এটা পাবো 1 যোগ 2/3, এটাকে আমরা করলে পাবো 3, 3 1 কে 3 সমান 5 এর 3। তো এই অংশটিকে আমরা করলে কি পাবো, সম্পূর্ণ অংশটিকে করলে আমরা পাবো 5 এর 3। তো এইভাবে আমাদের পরেরটাকেও করতে হবে। পরেরটা যদি আমরা করি কি পাবো, নিশ্চয়ই ভাগটি আমরা উল্টে দিব, গুণ করে দিব, উপরে গেল 3 নিচে আসলো 5, 1 যোগ 3/5, এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি কি পাবো 5 লসাগু, 5 1 কে 5 যোগ 5 দিয়ে 5 কে ভাগ করলে কত হবে 1, তাহলে এখানে লিখবো 3, তাহলে হলো 8 এর নিচে 5। তাহলে এই অংশটিকে যদি আমরা করি তাহলে কি পাচ্ছি 8 এর নিচে 5, অর্থাৎ 1 ভাগ 8 এর নিচে 5। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এইটাকেও আমরা কি করব, ভাগটাকে গুণ করে দিব। গুণ করলে কি হবে 1 গুণ চিহ্ন উপরে 5 নিচে 8, তো 1 এর নিচে কিছু মানে 1 আছে, ওটা নিয়ে আমরা মাথায় ঘামাবো না, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ বা ভাগ করলে ওটাই হয়। তাহলে আমরা কি লিখবো 5/8, এটাই হলো উত্তর। তাহলে নির্ণয় সরল ফল লিখবো, নির্ণয় সরল ফল এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, রাফ বেশি ব্যবহার করার চেষ্টা করব, রাফ ব্যবহার করব। তো পরীক্ষার খাতায় যথেষ্ট রাফ দেওয়া থাকে, তোমরা চেষ্টা করবে ছোট ছোট ভাবে রাফগুলো করার, আর উত্তরগুলো পাশে এইভাবে লিখবে, তাহলে দেখা যাবে যে অনেকটা অঙ্কটা সহজ মনে হয়েছে। তোমরা এটা করে নিতে পারো। আচ্ছা, এরপরের অঙ্কটি আমরা আসবো 10 নম্বর টপিক, পরিসীমা ও ক্ষেত্রফল। এই পরিসীমা ও ক্ষেত্রফলের অঙ্কগুলো কিভাবে আমরা ছবির সাহায্যে সহজে করব, তো এগুলোর জন্য আমাদের ছবিটা প্রথমে এঁকে নিতে হবে। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 221 বর্গ সেমি, বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আমরা ছবিটা এঁকে নেই।
এই চিহ্নিতকরণ অংশটি হলো ক্ষেত্রফল। একশো 21 বর্গ সেমি, এই চিহ্নিতকরণ অংশটি হলো ক্ষেত্রফল। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ পাশাপাশি দুটো বাহু যদি আমরা গুণ করি তাহলে তাদের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এই অঙ্কটা দেখি, 121-এর যে বর্গমূল, 121-এর বর্গমূল করতে হবে। বর্গমূল আমরা কিভাবে করব? এভাবে, এটাকে বলা হয় কি রুট, বাংলা বলা হয় বর্গমূল। তো এই বর্গমূলটার কাজ কি হবে? 121-কে আমাদের গুণনীয় বা উৎপাদকের আকারে ভেঙে নিতে হবে। তো আমরা ভাঙানোর চেষ্টা করি। 121 11 বার দিতে হবে, তাই তো? কতবার দিতে হবে? 11। এটা হলো রাফের পোর্শন, 11 বাদ দিতে হবে। কয়টা 11? দুটো 11। এখানে আমরা লিখবো, যেহেতু এখানে বর্গ সেমি আছে, ক্ষেত্রফলের জন্য দুটো বাহু গুণ হয়েছিল জন্য বর্গ এসেছিল, দুটো বাহু গুণ হওয়ার জন্য বর্গ এসেছিল। এখন কিন্তু আর বর্গ থাকবে না, কারণ এখন একটা সিঙ্গেল বাহু বেরোবে, একটি বাহু বেরোবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা লিখবো সেমি। তাহলে দুটো 11 যদি আমরা গুণ করি কি পাবো? 121। তাহলে করার চেষ্টা করি। রুটের ভিতরে যদি এক জোড়া গুণ অবস্থায় মিলে যায় তাহলে বাইরে আসবে একটি। তাহলে প্রতিটি বাহু দৈর্ঘ্য বেরোলো কত? 11 সেমি করে। এবার আমরা ভেবে দেখব যে অঙ্কটি আমাদের সঠিক আছে কিনা। পাশাপাশি যদি আমরা দুটো 11 গুণ করেই, দুটো 11 গুণ করলে আমরা কি পাবো? 121 পাবো। তাহলে বোঝা যাচ্ছে যে অঙ্কটি আমাদের সঠিক আছে। এরপর আমাদের কি বলেছে? বর্গক্ষেত্রটির পরিসীমা কত? পরিসীমা বের করার যে ব্যাপার সেটা হলো কি বেড়া দেওয়া, প্রাচীর দেওয়া। তো এক্ষেত্রে আমাদের 11 সেমি বাহুর কটা বেড়া দিতে হবে? 4টা বেড়া দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। অথবা তোমরা 4টা 11 যোগ করেও করতে পারো। একটি বাহু দৈর্ঘ্য লিখলাম, কারণ দৈর্ঘ্যটা সেমিতে আছে। পরের লাইনে আমরা সেমি লিখব। আমরা উত্তরটি কি পেলাম? ওই যে 44 সেমি পরিসীমা। তো এই গেল অঙ্কটির উত্তর। এইভাবে তোমরা ছবি এঁকে যদি করো তাহলে অনেকটা সহজে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসি যে 2 নম্বর অঙ্কটি ছিল, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ মিটার এবং প্রস্থ 5 মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে? তো এক্ষেত্রে আমরা ছবিটা আঁকার চেষ্টা করব। এটি একটি আয়তক্ষেত্র, নাম দিয়ে দিলাম ABCD। এরপর আমাদের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলটা আমরা একটু কালারিং করে নেব।
আমরা এইভাবে মার্কিং করছি এটা বোঝানোর জন্য যে এই অংশটি হলো ক্ষেত্রফল। তাহলে আমাদের ক্ষেত্রফল বের হলো 30 বর্গ মিটার। এরপর আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ পাশাপাশি দুটো বাহু আমরা গুণ করলে আয়তক্ষেত্র হোক বা বর্গক্ষেত্র হোক তার ক্ষেত্রফল পেতে পারি। তো প্রথম প্রস্থটা দেওয়া আছে কত? 5। প্রস্থ দেওয়া আছে 5। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 5-এর সঙ্গে আরো একটি সংখ্যা আমাদের গুণ করতে হবে এখানে, যাতে করে আমাদের কত বের হয়? 30 বের হয়। তাহলে নিশ্চয়ই সেই সংখ্যাটি কত? 6। 6 আমরা কিভাবে পাবো? ক্ষেত্রফলকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা 6 পাবো দৈর্ঘ্যটি, যেটি আয়তক্ষেত্রের। তাহলে আমরা লিখব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি হবে? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। অর্থাৎ এই দুটো বাহু গুণ করে আমাদের ক্ষেত্রফল বের হয়। একটা বাহু আমাদের জানা আছে আর একটা জানা নেই। তাহলে বুঝতেই পারছি যে 5-এর সঙ্গে 6 গুণ করলে আমাদের কত বের হবে? 30। তো 6 বের করার নিয়ম হচ্ছে 30-কে আমরা 5 দিয়ে ভাগ করব। তো এইভাবে আমরা ক্যান্সেলেশন করলাম, ক্যান্সেলেশন অর্থাৎ কাটাকুটি করলাম, উত্তর আসবে 6। নিচে একটা গুলো একের তো কোনো ভ্যালু নেই, তাহলে পাশে আমরা লিখব 6 মিটার। তাহলে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রস্থ বেরিয়েছে 5, দৈর্ঘ্য বেরিয়েছে 6, ক্ষেত্রফলটা আমরা 30 পেয়েছি। এরপরে আমাদের কি করতে হবে? পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে হলো বেড়া দেওয়া, তাই তো, ঘেরা দেওয়া, প্রাচীর দেওয়া। তো এই অংশটি আমরা বেড়া দেবো এই ধার বরাবর। এই ধার বরাবর আমরা কি করব? বেড়া দিব। তাহলে লিখি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, এখানে তোমরা দেখো দৈর্ঘ্য দুটো আছে, এই যে 6, এই যে 6, প্রস্থ দুটো আছে, এই যে 5, এই যে 5। তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখব, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। তাহলে আমরা সংখ্যাগুলো বসিয়ে দেব। 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে কত? 6, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5, মিটার উত্তর বের হলো। যে আমাদের পরিসীমাটা সেটা হবে 22 মিটার। যদি আমরা এই সূত্রের সাহায্যে নাও করি, বাস্তবভাবে কিন্তু আমরা 22 মিটার পেতে পারি। সেটা কিভাবে? একটু আমরা যোগ করার চেষ্টা করব। এখানে 6, এখানেও 6, 6 6 কত হলো? 12। আর এখানে 5 আর এখানে 5, 5 5 কত হলো? 10। 12 আর 10-এ কত হয়? 22। তাহলে সূত্রের সাহায্যে আমরা 22 করতে পারি, অথবা আমরা এমনিতে যোগ করেও করতে পারি। দুইভাবে অঙ্কটি হবে। এরপরে যে টপিকগুলো আমি আলোচনা করব, যে লঘিষ্ঠ আকার, স্থানীয় মানে বিস্তার, দশমিক ভগ্নাংশের প্রকাশ, টাকা পয়সার যোগ বিয়োগ, বর্গ ও বর্গমূল সংক্রান্ত বিষয়ে। তো আলামিন পরীক্ষা, ভয়েস পরীক্ষা এবং এমকেট পরীক্ষার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমি আশা রাখছি। তো প্রথম যে টপিকটি আমি দিয়েছি
লঘিষ্ঠ আকার। কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় সেটা আমরা দেখে নিব। এই অংশটি আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা কিভাবে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব? প্রথমে জানতে হবে লঘিষ্ঠ কথাটার মানে কি। লঘিষ্ঠ কথাটির মানে হলো ছোট করে দেওয়া, ছোট আকারে প্রকাশ করা। লঘিষ্ঠ মানে হলো ছোট আকারে প্রকাশ করে দেওয়া। তো উপরে আছে 48, নিচে 144। এটাকে আমরা ক্যান্সেলেশন করব। বাংলাতে যাকে বলা হয় কাটাকুটি, ইংলিশে তাকে বলা হয় ক্যান্সেলেশন। এই ক্যান্সেলেশন আমরা কিভাবে করব দেখে নেওয়া যাক। অঙ্কটি আমরা কিভাবে সমাধান করি। বিভাজ্যতার যে নিয়ম আমরা জানি, 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা। এই বিভাজ্যতার নিয়ম অনুযায়ী 2 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলি শেষের অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি 0, 2, 4, 6, 8 থাকবে, তারা 2 দিয়ে বিভাজ্য। তো এইখানে দেখি 8 আছে, 2 দ্বারা বিভাজ্য। এখানে দেখি শেষ একক স্থানীয় অঙ্কটি 4 আছে, এটাও 2 দিয়ে বিভাজ্য। তো 2 দিয়ে কোনো সংখ্যাকে বিভাজ্য করার অর্থ হলো অর্ধেক হয়ে যাওয়া। 2 দিয়ে কাউকে ক্যান্সেলেশন করার অর্থ হলো অর্ধেক হয়ে যাওয়া। তো দেখে নিই কিভাবে করব। 48কে আমরা 2 দিয়ে ক্যান্সেলেশন করছি, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। তো 48-এর অর্ধেক কত হবে? 4-এর অর্ধেক 2, আর 8-এর অর্ধেক হচ্ছে 4। এখানে যদি আমরা অর্ধেক করে কি পাবো? 2 দিয়ে 1কে কিন্তু ভাগ করা যায় না, তাহলে দুটো ঘর নিব, 14 হবে। 7 দুগুণ 14, 14-এর অর্ধেক 7, তাহলে 14-এর অর্ধেক লিখলাম 7। আর এখানে 4-এর অর্ধেক কত হবে? 2। এরপরে আছে 24 আর 72। 4 আছে আর নিচে 2 আছে, 2 আর 4, 2 এর বিভাজ্যতার নিয়মে আমরা পাই এটা। তো আমরা কাটাকাটি করি, 2 দিয়ে এটাকে কাটাকাটি করব। কত হবে? 2 1-কে 2 আর 2 দুগুণ 4। এটাকেও 2 দিয়ে কাটাকুটি করব। তো প্রথমে 7 আছে, অর্ধেক নিব 3, 3 দুগুণ 6। হাতে থাকলো 1, ওই 1 আর পাশে 2 সংখ্যাটা এরকম আসবে। 1 আর পাশে 2 সংখ্যাটি কত হলো? 12 হলো। ওই 12কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হবে? 6। তাহলে এখানে লিখবো 6। এরপরে আমরা বুঝতেই পাচ্ছি যে 12 আছে আর 36 আছে, 12 ঘরের নামতায় পাওয়া যায়, অথবা তোমরা 2 দিয়ে দিতে পারো। তো আমাদের চেষ্টা করতে হবে বড় বড় সংখ্যাগুলো দিয়ে ভাগ করা, তাহলে সময়টা আমাদের কম খরচ হবে। 12 1-কে 12, 3 12 36, অর্থাৎ উত্তরটা আমাদের আসলো 1 1 3। তো এরপরের বিষয়টিতে আমরা চলে আসবো স্থানীয় মানে বিস্তার। তো এই স্থানীয় মানে বিস্তার কিভাবে করা হয় আমরা দেখে নেব। পাঁচ নম্বর যে টপিকটি আমাদের দেওয়া ছিল সেটি হলো স্থানীয় মানে বিস্তার। তো স্থানীয় মানে বিস্তার আমরা কিভাবে করব? যেমন এই অঙ্কটি আছে,
আলামিনের নমুনা প্রশ্নপত্রে এই অংশটি আছে ক নম্বর হিসেবে, একের ক হিসেবে আলামিনের নমুনা প্রশ্নপত্রে এই অংশটি একের ক নম্বরে আছে। 2022 সালের কথা বলছি। তো এই অঙ্কটি আমরা স্থানীয় মানে বিস্তার কিভাবে করব? প্রথমে আমাদের টার্গেট থাকবে দুটো ঘর করে নেওয়া। এই দুটো ঘর মিলে একটা সংখ্যা বোঝায়, এই দুটো মিলে একটা, আর এই দুটো মিলে একটা। তো এখানে কত আছে? 58,324, তাই তো? স্থানীয় মানে যদি বিস্তার করি কত পাবো? 58,324। তাহলে আমরা প্রথমে এইভাবে লিখবো 58, লিখে এখানে কয়টা ঘর আছে? এক ঘর, দুই ঘর, তিন ঘর। এই তিনটা ঘর আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপরে এটা নেব 3 নিলাম। 3-এর পরে কয়টা ঘর আছে? দুটো ঘর। এই দুটো ঘর আমরা শূন্য শূন্য দিয়ে পূরণ করব। তারপরে এখানে কি আছে? 24 আছে। তো আমরা 24কে নামতা কিভাবে পড়েছি? নামতা বইয়ে 2, 10, 4, 24, অর্থাৎ 24-এর মধ্যে দুটো 10 এবং একটা 4 যোগ অবস্থায় আছে, তাই না? 2, 10, 4, 24, তাহলে দুইটা 10, তাহলে 2 10-এ কত হয়? 20। তাহলে এখানে লিখবো 20 যোগ 4। আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। প্রথমে আমি কি বললাম? 58 লিখবো 58,000, তারপরে 300, তারপর 24কে কিভাবে লিখবো? 24 কোথাটি এইভাবে আসে 2, 10, 4, 24। তো আমরা এভাবে বলবো 2, 10 মানে 20, তারপরে 4, 24। বোঝা গেল? এটা হলো স্থানীয় মানে বিস্তার। তো এই ক্ষেত্রে বিষয়টি আমাদের ভাবতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো যাদের মনে প্রশ্ন আছে যে আমি 5-এর পরে, তখন কিন্তু আমাদের লক্ষের ঘরে আসবে। তার আগে পর্যন্ত নিজ, অযুত আর হাজার মিলে হাজার। অর্থাৎ আমরা যদি 90,000 বের করি, এখানে লিখবো 9, এখানে লিখবো 0, 90,000। 99,000 যদি লিখি, এখানে লিখবো 9, এখানে লিখবো 9। বোঝা গেল? কখনো কি আমরা বলেছি যে আমাকে 9 অযুত টাকা দেন ব্যাংকে গিয়ে? আমরা বলিনি। কাজে এইটাকে আমাদের অ্যাভয়েড করে যেতে হবে। আমরা বলবো যে 90,000 টাকা দেন, 9 অযুত টাকা না বলে আমরা বলবো কি 90,000 টাকা দেন। কারণ অযুত আর হাজার মিলে হলো হাজার, আর এখানে নিযুত আর লক্ষ মিলে হলো লক্ষ, আর কোটিটা তো কোটি। এই থাকলো। এই বিষয়গুলো মনে রাখতে হবে যে অযুত আর হাজার মিলে হাজার, নিযুত আর লক্ষ মিলে লক্ষ। তাহলে আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে চলে আসবো যে দশমিক দিয়ে স্থানীয় মানে বিস্তার কিভাবে করব। তো প্রথমে সেম ভাবে আমাদের এটা একক, এটা দশক, আর এটা শতক। তো প্রথমে আমরা লিখবো কি 8 শতক। তারপরে 31 আছে না? 31কে আমরা কি বলবো? 3 10 1 31, তিনটা 10 অর্থাৎ 30। তাহলে এখানে লিখবো 3, আর এই ঘরটার জন্য একটা 0 যোগ 1। এরপরে যে দশমিক আছে, দশমিকের জন্য আমাদের নিচে আসবে যোগ। 6-এর জন্য আমরা কি করব? উপরে 1, উপরে 6, নিচে একটা 10, তাই তো? তারপর কি করব? 5-এর নিচে 100, যেহেতু দুটো ঘর আছে। তারপরে কি করব? 4-এর নিচে 1000 করে ফেলো। এর পরের অংশটি আমরা আসবো দশমিক ভগ্নাংশে প্রকাশ। কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব? সাপোজ মনে করো একটা অঙ্ক দেওয়া আছে এমন,
2.1/3 দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এমন অঙ্কটি আছে যে 2.1/3 দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা কিভাবে অঙ্কটি করব? প্রথমে আমাদের চেষ্টা হবে যে পূর্ণটাকে সরিয়ে উপকৃত ভগ্নাংশ তৈরি করা। তাহলে দেখা যাক কি হয়। এমন অঙ্কটি আছে, তো আমরা কিভাবে করব? প্রথমে আমাদের এই 3কে 2 এর সঙ্গে গুণ করতে হবে, 3 দুগুণ 6, আর উপরের 1কে যোগ করতে হবে, কত হলো 7। তাহলে লিখবো 7 নিচে 3, অর্থাৎ উপরের অংশটি লব 7 হর 3। এরপরে আমরা ভাগ করে দেব। ভাগ করে দেওয়ার সময় মনে রাখতে হবে যে আমাদের দশমিক ভগ্নাংশ চেয়েছে, দশমিকে নিয়ে যেতে হবে, পয়েন্টে নিয়ে যেতে হবে। আমরা 2 বার দিলাম, 6 হলো। এরপরে আমরা বিয়োগ করলাম, 1 আসলো। এই একটা উপরে চলে যাবে, নিচে আসবে 3। সরি এটা ভুল হয়ে গেল। তো এই 3 দিয়ে আমরা 1কে ভাগ করতে পারি না, তার জন্য আমরা দশমিক নিব। আর দশমিক নিলে আমরা শূন্য ফ্রিতে পাবো, ফ্রিতে একটা শূন্য পাবো, এই শূন্য নিলাম। এরপর আমরা 3 দিয়ে 10কে ভাগ করার চেষ্টা করব। 3 বার দিলাম, 9 হলো, 1 নামলো। আবার আমরা এই দশমিকের জন্য আরো একটা শূন্য পাবো, শূন্য নিলাম। এরপরে আবার 3 বার দিলাম, 3 থেকে কত হলো 9, নিচে আবার 1 নামলো। তো আমরা চেষ্টা করব দশমিকের পর সবসময় দুটো ঘর নেওয়ার জন্য। দশমিকের পর সর্বোচ্চ আমরা দুটো ঘর নিব, তারপরে আর নিব না। ক্লাস 8 অবধি আমরা দশমিকের পর দুটো ঘর নিব, তারপরে আর নিব না। বুঝে গেল? এই অবধি আমরা করে রাখবো 2.33, তাহলে আমাদের উত্তরটা সঠিক হবে। তো এরপরে যে বিষয়টি আমাদের থাকবে, এরপরে যে বিষয়টি থাকবে সেটি হলো টাকা ও পয়সা। আমরা কিভাবে অঙ্কগুলো করব দেখে নিই। টাকা পয়সা যোগের ক্ষেত্রে মনে করো এইরকম বিষয় আছে, যোগ করতে বলেছে কিন্তু এমন। তো আমাদের কাজ হবে কি, যে দশমিকের পরে দুটো ঘর নেওয়ার। 99 পয়সা অবধি আমাদের হয়, 1 পয়সা থেকে 99 পয়সা অবধি আমাদের হয়। তো 99 পয়সা অবধি আমরা রাখার চেষ্টা করব। তারপরে যেই 99 পয়সা ওভারটেক করবে, অর্থাৎ ক্রস করবে, অমনি আমরা 1 টাকা বলবো। যেমন মনে করো 110 পয়সা আছে, আমরা 110 পয়সাকে 110 পয়সা না বলে বলবো 1 টাকা 10 পয়সা, এইরকম ভাবে। আসা যাক এই অঙ্কটি কিভাবে করবো। এটা 7 টাকা, তো আমরা 7 টাকাকে কিভাবে লিখবো, 7.00। এরপরে কি আছে 7.8। তো আমরা চেষ্টা করব দশমিকের নিচে সোজাসুজি যেন দশমিক থাকে। তাহলে এই দশমিকটা সোজাসুজি এখানে থাকবে। এই দশমিকের আগে আছে 7, আর এই দশমিকের পরে আছে 8। তাহলে এখানে 8 লিখলাম, কিন্তু আমাদের একটা ঘর ফাঁকা থাকছে, ওই ঘরটাকে আমরা শূন্য দিয়ে পূরণ করার চেষ্টা করব। হয়ে গেল। এরপরে আসবে আমাদের কি 8.99। তো এই দশমিকটাকে আমরা সোজাসুজি এই দশমিক রাখার চেষ্টা করব। এই দশমিকের আগে কত হবে 8, আর এই দশমিকের পরে কত হবে 9। তারপরে দেখো এখানে কি আছে দশমিক, তাহলে এখানে 0.7 এই আছে। দশমিকগুলো সোজাসুজি রাখতে হবে। তারপরে এই ঘরটা ফাঁকা আছে, এটাকে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। এরপরে দেখবো যে আমাদের যোগ চিহ্ন কয়টা আছে, 1 2 3টা যোগ চিহ্ন আছে। তাহলে প্রথমে আমাদের এই দুটো সংখ্যার মধ্যে যোগ হবে, তারপরে এই দুটো সংখ্যার মধ্যে যোগ, তারপরে এই দুটো সংখ্যার মধ্যে যোগ, অর্থাৎ আমাদের যোগ চিহ্ন হবে 3টা। তবে কেউ কেউ একটা যোগ চিহ্ন দিলেও হবে, অসুবিধা নেই। আমরা যোগ করে নেই, কত পাবো 9
24 4 2 থাকলো, 24.49 অর্থাৎ 24 টাকা 49 পয়সা। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটি হলো বর্গ ও বর্গমূল। বর্গকে ইংরেজিতে আমরা বলি কি? স্কোয়ার। বর্গকে ইংলিশে আমরা বলি স্কোয়ার, আর বর্গমূলকে ইংলিশে আমরা বলবো কি? রুট। তো এই রুট বা স্কোয়ারের ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে সেগুলো হলো এই রকম। এটি 8 নম্বর টপিক। তো বর্গ বিষয়টা হলো 3 আছে, 3-এর মাথায় যদি 2 লেখা হয় এটাকে বলা হবে বর্গ। এই 3-এর বর্গ আমরা কিভাবে সলভ করব? এখানে কয়টা 3 আছে? 2 বার দেওয়া আছে মাথায়, দুটো পাওয়ার, তাহলে আমরা 3 গুণ 3 করব, 3 3 9। এটাকে বলা হয় বর্গ বা স্কোয়ার। যদি আমরা এরকম লিখি √9, √9 মানে এটা হলো বর্গমূল চিহ্ন আর 9। তো এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, যে এটার আমরা লসাগু করব, 9-এর লসাগু করব পাশে, কত পাবো? দুটো 3 পাবো। অর্থাৎ আমরা যদি ভেঙে নেই তাহলে আমরা দুটো 3কে গুণ করলে 9 পাবো। তো এইভাবে আমরা ভেঙে নিব, 3 গুণ 3। আর এটার নিয়ম হচ্ছে যে রুটের ভিতরে এক জোড়া যদি মিলে যায় তাহলে বাইরে আসবে একটা, অর্থাৎ দুটো মিলে গেলে বাইরে আসবে একটা। দুটো 3 আছে, মিলে গেছে দুটো 3, তাহলে বাইরে আসবে একটা 3। অর্থাৎ আমরা বলতে পারি যে 9-এর বর্গমূল হচ্ছে 3। আবার বলতে পারি যে 3-এর স্কোয়ার বা বর্গ হচ্ছে কত? 9। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। অনুরূপভাবে আরেকটা দিতে পারি 49, দুটো 7 গুণ হবে, তো বাইরে বেরিয়ে আসবে একটা 7। যদি বলা হয় 49-এর বর্গমূল, তাহলে আমরা বলবো 7। না, করে ফেলো। তো এরপরে যে আমাদের টপিকগুলো থাকবে সেগুলো হলো 9 নম্বরের টপিক, সেটা হলো গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু অর নট ইকুয়াল টু। তারপরে আসবো 10 নম্বরে ভগ্নাংশের ভাষার অঙ্কে। তারপরে আমাদের থাকবে পরিসীমা ও ক্ষেত্রফল। এই অঙ্কটি বিশেষ করে বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হতে পারে, তবে বৃত্তের অঙ্ক ক্লাস 5 বা 4-এ নেই। তারপরে আসবে ঘড়ির অঙ্ক। এই ঘড়ির অঙ্ক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এমকেট, ভয়েস অথবা আলামিন মিশনের জন্য এই টপিকগুলো প্রতি বছর থাকে। তো নিচে এই অঙ্কগুলো দেওয়া হয়েছে, এই অঙ্কগুলো আমরা সমাধান করি। তো এই অঙ্কটি আমরা কিভাবে করব? প্রথম কাজ হবে আমাদের যে উপরের লবের সঙ্গে পরের সংখ্যাটি হরের গুণফল, অর্থাৎ কি পাবো আমরা? তাহলে ছোট একটা দাগ করে নেব এইভাবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন অংশটি বড় এবং কোন অংশটি ছোট। তো এই 7 দিয়ে 7কে যদি আমরা গুণ করি আমরা পাবো 49। তারপরে এই 2 দিয়ে 9কে গুণ করলে আমরা পাবো 18। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 49 বড়, 18 ছোট। তাহলে চিহ্নটা এরকম হওয়া উচিত, অর্থাৎ 49 তীর মারবে 18-কে। তাহলে আমরা এখানে এই চিহ্নটি বসিয়ে দেব। এই অংশটি আমাদের রাফের পার্ট। তো যদি রাফের পার্ট তোমাদের কারো দরকার পড়ে করবে, আর যদি এমনিতেই পারো ডাইরেক্ট অঙ্কটি করে দিবে।
এইভাবে অঙ্কটি করলে বেশি সহজ মনে হবে। আচ্ছা, এর পরের অঙ্কটি আমরা করব 2 নম্বর। এইভাবে আমরা রাফের অংশটি টেনে নেব। এরপরে আমরা দেখব যে কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। যেহেতু এখানে দশমিক আছে, তো দশমিকটা আমরা তোলার চেষ্টা করব, ভগ্নাংশের আকারে নিয়ে আসবো। যেহেতু পরেরটা ভগ্নাংশে আছে, তাহলে করার চেষ্টা করি। এখান থেকে আমরা দশমিক তুলব, তাহলে নিচে আসবে কত? 10। দশমিকের জন্য 1, আর পাশে একটা ঘরের জন্য একটা 0। এখানে আসবে কত? 1-এর নিচে 2। তো এরপরে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে যদি গুণ করি 5 দুগুণ 10, এখানে হবে 10, আর এখানে 10 দিয়ে 1 কে গুণ করলে এখানেও হবে 10। এদিকেও 10 আসলো, এদিকে 10 আসলো, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এখানে চিহ্নটি হওয়া উচিত সমান চিহ্ন। তাহলে আমরা এখানে চিহ্নটি বসাবো সমান চিহ্ন। এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা করার চেষ্টা করো, আশা রাখছি ভালো লাগবে। আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটি আমাদের আছে যে 9, একদিকে একটি পূর্ণ সংখ্যা আর একদিকে একটি ভগ্নাংশ জাতীয় সংখ্যা। তো আমরা চেষ্টা করব এই অঙ্কটি সমাধান করার এইভাবে। রাফে আমি 9-এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, এটা আমরা ধরে নিতে পারি। পাশে কি আছে? 1/2। তাহলে এখানে যদি আমরা গুণ করি, কিভাবে গুণ করব? এই উপরের লবের সঙ্গে এখানকার নিচের হরের গুণ, তাহলে কি হবে? 9 দুগুণ 18, আর একদিকে হবে 1-1-কে 1। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে 18 বড় না 1 বড়? 18 বড়, তাই চিহ্নটি এই উপরে থাকবে। এই দিকে চিহ্নটি থাকবে, এই চিহ্নটাই এখানে নিয়ে গিয়ে বসাতে হবে। তাহলে এই চিহ্নটি আমরা এখানে এই চিহ্নটি বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে 4 নম্বর অঙ্কটি যেটা আমরা সলভ করব। এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষার খাতায় থাকে, আমাদের চেষ্টা করতে হবে প্রথমে যে ভগ্নাংশটা যেন প্রকৃত অথবা অপ্রকৃত হয়, কখনো যেন মিশ্র ভগ্নাংশ না থাকে। মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা বুঝতে পারবো না যে কোনটা ছোট বা কোনটা বড়। তো আমরা প্রথমে এই অংশগুলোকে ভেঙে নেওয়ার চেষ্টা করব, মিশ্র ভগ্নাংশে অথবা অপ্রকৃত ভগ্নাংশে অথবা প্রকৃত ভগ্নাংশে। তাহলে 2 দুগুণ 4, এই পূর্ণের 2 আর নিচের যে হরের 2, এটা আমরা গুণ করব। 2 দুগুণ 4, আর উপরের যে লব 1 আছে সেটা আমরা যোগ করব। তাহলে এখানে 2 দুগুণ 4 যোগ 1 5, উপরে হলো 5, নিচে 2। ঠিক সেম ভাবে আমাদের এখানেও করতে হবে। 3 4 12 আমরা গুণ করব, 4 আর 3 গুণ করব, তার সঙ্গে 1 যোগ করব। তাহলে কত পাবো? 3 4 12 আর 1 13। তাহলে উপরে আমরা লিখবো 13, আর নিচে আসবে 4। এরপর আমাদের কাজ কি হবে? যে বড় কোনটা ছোট কোনটা এটা নির্বাচন করা। কিভাবে নির্বাচন করব? এখানে 5 আছে লব, আর এই পরের সংখ্যাটির হর আছে 4। 4 আর 5 আমরা গুণ করব, 4 5 20। এর পরের অংশটি 2 আর 13 আমরা গুণ করব, 26।
তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 20-র চেয়ে 26 বড়, অর্থাৎ চিহ্নটি কোন দিকে হবে? 13, অর্থাৎ 26 তীর মারবে 20-কে। আমরা তীর এইভাবে পড়ে এসেছি, তাই না? তো আসলে একটা তীর না, এটা মনে রাখার জন্য আমরা বলছি এইভাবে। তো আমরা এইভাবে বলবো যে 20 লেস দেন 26। এই লেস দেনটাই আমরা এখানে বসিয়ে দেবো। এইভাবে যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু ফুল মার্কস পাবো। আচ্ছা, এর পরের অঙ্কটি আমরা দেখে নেব কিভাবে ভগ্নাংশের ভাষার অঙ্কগুলো সমাধান করতে হয়। সাপোজ মনে করো যে পরীক্ষায় এই ধরনের অঙ্ক আছে, একটি দড়ির দৈর্ঘ্য 10 মিটার, 2.1-এর 3 অংশ কেটে নিলে কত অংশ পড়ে থাকবে? একটি দড়ির দৈর্ঘ্য 10 মিটার, 2.1-এর 3 অংশ কেটে নিলে কত অংশ পড়ে থাকবে? তো এরপরে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব একটু দেখে নেওয়া যাক। একটা দড়ি আছে সম্পূর্ণ, সেটা কত মিটার? দড়িটা আমি ধরে নিলাম এত মিটার, 10 মিটার দড়ি। এরপর আমরা এতটুকু অংশ কেটে নিলাম, এতটুকু অংশ কেটে নিলাম আর নাম দিলাম দুই পূর্ণ 1-এর 3 মিটার কেটে নিলাম, তাহলে কত মিটার পড়ে থাকবে? কিভাবে অঙ্কটি আমরা করব? প্রথম অবস্থায় আমাদের দড়িটা কত ছিল? 10 মিটার, তাহলে 10 লিখব। বিয়োগ, যেহেতু কেটে নিলাম বা বাদ দিলাম তাহলে বিয়োগ হলো। এরপরে আমাদের কি আছে? 2.1-এর 3। এরপরে আমরা পূর্ণটা যেটা আছে সেটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 3 × 6 1 7, তাহলে উপরে হলো 7, নিচে 3। আর এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কি দেখব? যে শুধুমাত্র লব আছে, হর নেই। লব আছে, হর আছে। এই যে দ্বিতীয়টির ক্ষেত্রে হর আছে, এই হরটি হবে লসাগু বা এলসিএম। তাহলে আমরা 3 লিখলাম, 3 হলো লসাগু। 3-এর সঙ্গে উপরের 10-কে আমরা গুণ করব। গুণ করলে কি পাবো? গুণ করে আমরা 30 পেলাম। এরপরে আমাদের কাজ কি হবে? এই 3 দিয়ে এই 3-কে আমরা ভাগ করব, 1 হবে। ওই 1 দিয়ে আমরা উপরের 1-কে গুণ করব, সরি উপরের 7-কে গুণ করব। 7-একে 7। তাহলে আমরা সমাধান করি, কি পাবো? 30 থেকে 7 বাদ দিলে 23, আর নিচে 3। যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে দেখতেই পাচ্ছ যে কিভাবে আমরা করছি এটা। নিচে 2 বেরোলো, এই 2টাকে আমরা উপরে তুলে দিলাম, আর এই 3টাকে আমরা নিচে নিয়ে আসলাম। এরপরে আমরা উত্তর লিখব যে কত অংশ পড়ে থাকবে। আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে যদি এই ধরনের অংশ থাকে, অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা কাউন্টিং করে নেব যে সর্বমোট কয়টি ঘর আছে। 1 2 3 4 5 6 7 8, এখানে ঘর সংখ্যা 8। তাহলে আমরা নিচে লিখব 8। ঘরের ক্ষেত্রে
নিচে লিখবো আমরা 8। এবার 8টি ঘরের মধ্যে কয়টি ঘর নেওয়া হয়েছে? 5টি। 1 2 3 4 5। এটাকে আমরা বলবো 5টি অংশের মধ্যে, সরি 8টি অংশের মধ্যে 5টি অংশ। এক্ষেত্রে তাহলে কি বলবো? কয়টি ঘর আছে? 1 2 3 4 5 6 7। 7টি ঘর। এই 7টি ঘরের মধ্যে কয়টি ঘর নেওয়া হয়েছে? 2টি। এইভাবে আমরা লিখব 2 অংশ। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? যে 7 ভাগের 2 ভাগ বা 7টি ঘরের মধ্যে 2টি ঘর করো। হ্যাঁ। পরীক্ষায় যদি এই জাতীয় অঙ্ক থাকে যে একটি ট্রেনের ঘড়িতে 17টা 50 বাজলে 12 ঘন্টার ঘড়িতে কয়টি বাজবে? তো এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো অঙ্কটি? ট্রেনের যে ঘড়ি সেটা 24 ঘন্টায় সম্পূর্ণ হয়, আর আমাদের যে 12 ঘন্টার ঘড়ি সেটাতে 12 ঘন্টায় সম্পন্ন হয়, 1 থেকে 12। তো আমরা 12 ঘন্টার ঘড়িতে 2 বার 12 যোগ করলে কিন্তু 24 পাবো, যেটা ট্রেনের ঘড়িতে একবারই 1 থেকে 24 অবধি থাকে, আর আমাদের ঘড়িতে থাকে 12টা। তাহলে 24 ঘন্টা আনার জন্য আমাদের ঘড়িটাকে চেষ্টা করাতে হবে 2 বার ঘোরানো। 2 বার 12টা বাজবে তবে কিন্তু 24 আসবে, তার আগে আসবে না। তাহলে এখানে দেখি যে অঙ্কটি আমরা কিভাবে করব। 17টা 50 বাজে, তো 12 ঘন্টার ঘড়িতে আমরা 12 বাদ দিব এটাতে। যেহেতু 12 বাদ দিচ্ছি, 12 বাদ দিলেই আমরা ভেবে নিব যে সেটা দুপুরের পরের অংশ, হতে পারে বিকাল বা হতে পারে রাত্রি বা সন্ধ্যা, এই জাতীয় অংশটা বর্ণনা করা হচ্ছে। তাহলে এটা কি হবে? 5টা 50, অর্থাৎ বিকেল 5টা 50। তাহলে লিখবো বিকেল 5টা 50 মিনিট।